জীবনে এমন এক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো এমন কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দ করে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনোই বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি, একদম চুপ হয়ে যাই। সময় ও পরিস্থিতির কাছে মানুষ অসহায়। জীবনে কখন কি ঘটতে পারে কেউ বলতে পারে না। জীবনের ভ্রমণটা বড়ই অদ্ভুত, সবসময় শক্তিশালী। তাই কারো সাথে অমানুষের মতো আচরণ করা ঠিক না। কেননা আপনাকেও বুঝিয়ে দেওয়া হবে আপনার সময় হলে। এখন আপনি যেভাবে চলবেন, কাল সেটা আপনার উপরে ব্যবহার করা হবে। দুনিয়াতে মরার জন্য এক ফোঁটা বিষ পান করলে হয়ে যায়, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য আপনাকে অনেক বিষ পান করতে হবে। কখনো কোনো অন্যায় না করেও মাপ চাইতে হবে। কখনো কখনো মানুষকে খুব সহজেই মাপ করে দিতে হবে। কখনো নিজের সবচেয়ে কাছের মানুষ হারাবার কষ্ট আপনাকে সহ্য করতে হবে। কখনো আপনাকে প্রতারিত হওয়ার কষ্ট সহ্য করতে হবে। কখনো কখনো আপনার লাইফে এমন এমন কষ্ট আপনাকে সহ্য করতে হবে যে কষ্ট সহ্য করার জন্য আপনি একটু প্রস্তুত ছিলেন না। এই জীবনে কিছু মুহূর্তই থাকে যেখানে শুধু নিজেকে শান্ত রাখতে হয়। কিছু কথা, কিছু অনুভূতি চুপি চুপি হৃদয়ে রেখে সামনে এগিয়ে যেতে হয়। এর নামই জীবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালোই আছেন। সকালবেলা উঠেই প্রতিদিনের কাজে লেগে পড়লাম। এটা আমাদের গৃহিণীদের প্রতিদিনের রুটিন, যেখান থেকে আমাদের কোনো ছুটি নেই। ছোটবেলা মা একটা কথা বলতো, মেয়েদের কোনো ছুটি নেই। পুরুষ মানুষ তবু জব করে, সপ্তাহে 1 দিন 2 দিন ছুটি পায়, কিংবা তারা মান্থলি ছুটিও পায়। কিন্তু মেয়ে মানুষের ছুটি কখনোই হয় না। তারা সারা জীবনেই সংসার প্রতি শ্রম দিয়ে যায়। বাবার বাড়িতে বসেও টুকটাক কাজ করে, আবার স্বামীর বাড়ি এসে তো পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেয়। আর সংসারের দায়িত্ব একবার যদি নিয়ে নেয়, সেখান থেকে মৃত্যু পর্যন্ত কোনো ছুটি নেই। কি আর করার, তাই সকাল থেকে উঠেই কাজ করতে লেগে পড়লাম। শারীরিক অবস্থা ভীষণ খারাপ, বেঁচে যেহেতু আছি কাজ তো করতে হবে। সকালবেলা উঠেই দ্রুত নাস্তা রেডি করে নিলাম। আজকে একটু ভিন্নভাবে ভাজি তৈরি করেছি, বুটের ডাল আর সঙ্গে আলু দিয়ে। এই ভাজিটা কিন্তু অনেক মজার হয়, তবে চেয়েছিলাম একটু ঝোল ঝোল রাখতে, তবে ঝোলটা শুকিয়ে গেছে। কি আর করার, যেমন হয়েছে তেমনটাই রাখতে হবে। যেহেতু শরীর অসুস্থ, কোনো কাজ করতেই কিন্তু তেমন একটা ভালো লাগে না, যে কারণে বেশ কয়েকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি। যখনই ভাবি যে একটা ভিডিও শেয়ার করব, তখনই দেখলাম যে না, ভীষণ অসুস্থ। আর আমার মনে হয় সব কাজের আগে হচ্ছে নিজের সুস্থতা। তো নিজে অসুস্থ নিয়েও সংসার চালাচ্ছি। কি করব, ওই যে বললাম, দেখি স্বর্গে গেলেও ধান বানে, তো সেরকমই অবস্থা। নাস্তাটা রেডি করে দিয়েই আমি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি। চেষ্টা করি যত কষ্টই হোক একটু দ্রুত রান্না করে নেওয়ার জন্য। এতে করে কিছুটা সময় হাতে পাওয়া যায় বা বাসার অন্যান্য কাজ করা যায়। তো আমি এক চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় মাংস বসিয়ে নেব। রান্না করতে করতে আমার সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। জানি না আমার কোন কোন ভাই আপুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে,
তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যদি আমার ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে অথবা লাইক দিয়ে রাখতে পারেন। কথা বলতে বলতে মাংসটাও বসিয়ে দিয়েছি। চেষ্টা করছি ঝটপট করে রান্না করার জন্য। তাছাড়া আজকে একটু বাহিরেও যাব। অনেকদিন পর্যন্ত মেয়ে একটা আবদার করে আসছিল, কিন্তু তার আবদারটা আমি কিছুতেই রাখতে পারছিলাম না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। তার মধ্যে আমি নিজেই তো অসুস্থ থাকি, তো কী করব বুঝতে পারছিলাম না। তো গত 3 দিন আগে তাকে কথা দিয়েছি যে আজকে নিয়ে যাব। তো সেই অনুযায়ী আমাকে কথা তো রাখতেই হবে, কিচ্ছু করার নাই। অনেক দিন যেহেতু এর আগে আমি কথা দিয়ে কথাটা রাখতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, তো আজকে সেটা রাখতেই হবে। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, গত পর্বে বলেছিলাম যে আমি নতুন করে কি কি গাছ এনেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে সেই কাঠগোলাপ, যেটার কথা আমি গত পর্বে বলেছিলাম যে আমি ব্ল্যাক কালারের একটা কাঠগোলাপ নিয়েছি। ব্ল্যাক বললে ভুল হবে, এটা হচ্ছে গাঢ় খয়েরি রঙের একটা কাঠগোলাপ হবে। যখন ফুল ফুটবে তখন হয়তোবা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আর সেই সঙ্গে এই যে এত সুন্দর যে একটা বাগান বিলাস দেখতে পাচ্ছেন উপরে, সেই বাগান বিলাসটাও নিয়েছি। আর নিয়েছি আমার সব থেকে পছন্দের সেই পর্তুলিকা। এগুলো হচ্ছে মৎস্যরোজ পর্তুলিকা। অনলাইনে কিন্তু অনেক বিক্রি হচ্ছে। এর আগে আমি অনলাইন থেকেও নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে খুব বেশি একটা কালার ছিল না। আর গাছগুলো যখন আমাকে দেওয়া হয়েছে, আমি যখন হাতে পেয়েছি তখন অলমোস্ট একটা ভর্তার মতো তৈরি হয়ে গেছে। তারপরে যতটুকু সম্ভব আমি সেই গাছগুলো কিন্তু লাগিয়েছিলাম, পরবর্তীতে সেগুলো নষ্ট হয়ে গেছে। তাছাড়া ফুলগুলো আমার খুব একটা পছন্দের ছিল না, মানে আমি যেমন কালার চেয়েছিলাম সেই ধরনের কালারগুলো পাইনি। তো যেহেতু আমি দিয়াবাড়িতে গিয়েছিলাম, সেই নার্সারি থেকেই এই ফুলের গাছগুলো সংগ্রহ করেছি। এখানে আমি 50 পিস নিয়েছিলাম 200 টাকা দিয়ে। যদিও তিনি দাবি করেছিলেন 250 টাকা, পরবর্তীতে আমি বলে 200 টাকায় নিয়েছি। আর এই যে মাটি বোঝাই করা যে টবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আগেই সাজিয়ে রেখেছিলাম এই পর্তুলিকার জন্যই। পর্তুলিকা আমার অনেক পছন্দের একটা ফুল। তো বাসায় যেহেতু এত ধরনের গাছ লাগিয়েছি, এত এত ফুল গাছ, তার মধ্যে পর্তুলিকা না হলে তো চলেই না। এছাড়াও কিন্তু আমি আরও বেশ কয়েকটা গাছ এনেছি, সেগুলো আজকে আর আপনাদেরকে সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না, পরবর্তীতে একদিন দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এসেই তো আমি লেগে পড়েছিলাম গাছগুলো লাগানোর জন্য। রাতেই কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে সেটা শেয়ার করে দিলাম। আর এই গাছগুলো লাগানোর জন্য আমি যে মাটিটা সেট করেছি তার মধ্যে আমি অ্যাড করেছি গোবর সার, তারপর হচ্ছে কোকোপিট, আর হচ্ছে মাটি, কিছুটা পরিমাণ বালি। এইসব দিয়েই আমি মাটিগুলো সেট করে রেখে দিয়েছিলাম। তো এই যে এক এক করে আমি সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি। চেষ্টা করেছি গাছগুলো একটু ভিন্নভাবে লাগানোর জন্য, মানে কিছু কিছু গাছে কিন্তু সাদা ফুল ফুটবে, আর সেই সাদা ফুলের গাছগুলো কিন্তু দেখতেও একটু সাদা হয়। তো সেই হিসেব করে লাল সাদা মিলিয়ে লাগিয়েছি। পরবর্তীতে ফুল ফুটলে আবার ভেঙে লাগিয়ে দেওয়া যাবে। ইনশাল্লাহ আমার যেন ফুলের কালারগুলো ঠিকঠাক আসে, এটাই হচ্ছে বড় বিষয়। তো এই হচ্ছে আমার বেলকনির ফাইনাল লুক। যদিও এটা আমার বেলকনি নয়, আমার মেয়ের বেলকনি। কি সুন্দরভাবে গোলাপগুলো ফুটে আছে, আর এই ফুলের কালারটা দেখেন এত সুন্দর। ওর রুমের কালারটা যেহেতু ল্যাভেন্ডার, তাই ও কিন্তু রুমের সব কিছুই ল্যাভেন্ডার নিয়েছে। এমনকি ফুল গাছগুলো আমি চেষ্টা করেছি একটু ল্যাভেন্ডারের মধ্যে রাখার জন্য, সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আজকে যে বাগান বিলাসটা এনেছিলাম, সেই বাগান বিলাসটার মধ্যেও কিন্তু একটা ল্যাভেন্ডার কালার ফুল রয়েছে। এক কথায় চেষ্টা করেছি ওর পছন্দের কালার দিয়ে ওর বাসা বেলকনি দুটোই সাজিয়ে নেওয়ার জন্য। কতটুকু পেরেছি জানি না, আসলে সব কিছু কিন্তু চাইলেই মনের মতো করা যায় না, কারণ আমাদের ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা কিন্তু তেমনভাবে পাই না। তো আপাতত আমি গাছগুলোকে কিন্তু বারান্দার ভেতরেই রেখেছি, পরবর্তীতে হ্যাঙ্গিংয়ে করে বাইরে ঝুলিয়ে দিব।
যেহেতু কাঠগোলাপ গাছে প্রচুর রোদের প্রয়োজন আছে, তাই ফুল দেওয়ার জন্য অবশ্যই রোদে রাখতে হবে। তো ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে এক জায়গায় যাব, বলতে পারেন মেয়ের রিকোয়েস্ট রাখার জন্য। আর মেয়েকে যেহেতু ওয়াদা করেছিলাম। এটা কোথায় প্রথমেই কিন্তু নামটা দেখিয়ে দিয়েছি। যারা যারা এখানে এসেছেন তারা দেখে অবশ্যই চিনতে পেরেছেন। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকার মধ্যেই ঠিকানা নামক একটা রিসোর্ট। সেখানে আমরা আজকে এসেছি ঘুরতে। অনেকদিন পর্যন্তই মেয়ে আবদার করছিল ঠিকানায় যাবে, ঘুরবে, জাস্ট ফুলের সাথে ছবি তোলা। অবসর সময় পার করছে মেয়ে এখন, হয়তো আগামী মাস থেকে তার ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন তার আবদার রাখার জন্য আমি কিন্তু অসুস্থ শরীর নিয়েই এখানে আসতে বাধ্য হয়েছি। এক কথা আমি হাঁটতেই পারছিলাম না। তো যাই হোক, এসে আমার কাছে প্রথমে ভালোই লেগেছে, কারণ গেট দিয়ে ঢুকতেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। মূলত ঠিকানার মধ্যে শুধুমাত্র ফুল গাছ দিয়েই সাজানো রয়েছে, আর সেখানেই ছবি তোলার জন্য আসা হয়। আর তাছাড়া দেখতে সুন্দর প্রকৃতিপ্রেমী যারা, তারা কিন্তু এইসব জায়গায় ঘুরতেই ভালোবাসেন। তো যখন প্রথমে প্রবেশ করলাম, ফুল গাছগুলো দেখে আমার কাছে ভালোই লাগছিল যে অনেক সুন্দর ফুল ফুটে আছে, ভিতরে না যেন আরো কত সুন্দর সুন্দর জিনিস আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কাছে ভেতরে যত যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম। একই ধরনের ফুল গাছ দিয়ে শুধুমাত্র পুরো রিসর্টটা সাজানো রয়েছে, আর জায়গা যে খুব একটা বেশি তাও কিন্তু নয়। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বিষয়টা আসলে তেমনও নয়। ভিডিওতে সবকিছু অনেক দূরেই মনে হয়, ছোট রুমটাকেও অনেক বড় মনে হয়। ঠিক তেমনটাই হয়েছে। তো যাই হোক, আমি একটু ভেতরে ঢুকছিলাম আর আমার মনে হচ্ছে মনটাই ভেঙে যাচ্ছিল। শুধু এই যে এক ধরনের এই লতানো ফুলগুলো, আমি জানি না এই ফুলগুলোর নাম কি, আপনারা অবশ্যই দেখলে চিনবেন। এই ফুলগুলো দিয়েই পুরো বাগানটা সাজানো। আর ভেতরে শুধু এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এই একটা মাঠ আছে আর একটা মাঠ পাবেন, এই দুটো মাঠ, এছাড়া তেমন কিছুই নেই। আর পাশেই রয়েছে পরিত্যক্ত একটা বিল্ডিং। এক কথায় বলতে গেলে আমার কাছে এখানে তেমন কিছুই নেই। আমার কাছে যা কিছু ভালো লেগেছে শুধু এন্ট্রি গেটটা, আর এই যে ভেতরে ঢোকার পরে একটা রেন্ডি গাছ রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন দোলনায় ঝুলছে। এই যে ঝোলাটা, রেন্ডি গাছগুলোর মধ্যে হারিকেন ঝুলানো। এক কথায় বলতে গেলে বলতে হয় হাতে হেরিকেন ধরিয়ে দেওয়ার মতো। আপনারা তো এই প্রবাদ বাক্যটা অবশ্যই শুনেছেন, হাতে হারিকেন ধরিয়ে দেওয়া। তো আমার অবস্থাও তেমনটা হয়েছে। প্রতিজন মানুষ আমরা এখানে টিকিট কেটে ঢুকেছি ৩০০ টাকা করে। তবে ৩টে টিকিটের সঙ্গে আমাদের ১০০ টাকার করে ফ্রি টিকিট দিয়েছেন। আর সেটা হচ্ছে ভেতরে একটা কফি কর্নার রয়েছে, সেখানে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কিছু খাবার খেতে পারবেন অথবা লাঞ্চও করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে যে ৩টা টিকিট দেওয়া হবে বা যে টিকিটটা আপনি ফ্রি পাবেন, আপনার একজনের সাথে পার পারসন ১০০ টাকার একটা টিকিট ফ্রি দিবে। সেই টিকিট দ্বারা আপনাকে কিছু একটা কিনে খেতে হবে, যে সেটার জন্য ফিক্স আপ কিছু মেনু রয়েছে, আপনি সেগুলোই খেতে পারবেন। এর বাহিরে আপনার ওই টাকাটা বা ওই কুপনটা গ্রহণযোগ্য হবে না। আমি ৩টা টিকিট নিয়েছি, ৩টার জন্য আমাকে ৩ ধরনের জিনিস খেতে হবে, বা ৩টা আইটেমে একই আইটেম আমার ৩টা অর্ডার দিতে হবে, তা না হলে এটা কাউন্ট হবে না। তো বুঝতেই পারছেন, আর এখানে এসে যে জিনিস দেখলাম, ভাইরে ভাই, কোথায় যে আছি, বাংলাদেশের কোন প্রান্তে, এখানে এসে সত্যি আমার এতটাই খারাপ লেগেছে যা বলার বাহিরে। শুধু শুধু অযথা আমি এতগুলো টাকা খরচ করে এখানে এসেছি গাড়ি ভাড়া দিয়ে, শুধুমাত্র মেয়ের মন রক্ষা করার জন্য। এখানে তেমন কিছুই নাই, ছোট্ট একটু জায়গা, ছোট্ট, একদম ছোট্ট। যদি আপনারা কখনো চিন্তা করে থাকেন এই ঠিকানা নামক এই জায়গায় কেউ ঘুরতে আসবেন, তাহলে আমি বলবো এখানে আসার কোনোই দরকার নেই। এর থেকে বরং আপনি ঢাকা শহরে রিকশায় হুট তুলে একটু ঘুরে বেড়ান, অনেক ভালো লাগবে। আমার কাছে এতটাই বাজে লেগেছে। তারপরে কি আর করার, কিছু সময় ঘুরে ফিরে দেখলাম যেহেতু ভিতরে ঢুকেছি, তাই কি আর করার, টাকাটা উসুল করার চেষ্টা করছি। কিন্তু আসলে এখানে টাকা উসুল করার কিছুই নাই রে ভাই। করমচা গাছটা দেখে একটু ভালোই লাগলো। করমচা গাছ আমার কিন্তু ভীষণ পছন্দের। যখন গাছে ফল ধরে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তবে এই রিসর্টের ভিতরে প্রতিটা জায়গায় লেখা আছে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, না ফুলে না ফলে। তাহলেই আপনাকে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে। অথচ এর ভিতরে নেই কিছুই। কি যে বলবো, এত বিরক্ত লেগেছে ভাই, কিসের ঠিকানায় গেলাম।
ভেতরে ভেতরে ভীষণ রাগও হচ্ছিল। কি আর করার, যেহেতু ছেলে মেয়ে শখ করেছে তাই ওদেরকে নিয়ে গেলাম আর ওদের ছবিই তুলছিলাম। এক কথায় আমি শুধু ওদের ক্যামেরাম্যান হয়েই ওদের সাথে গেলাম, এছাড়া কিছু করার নেই। এই যে আমরা আর এখানে এই যে ৩ জন মানুষ দেখছেন, আরও ২ জন ছিল, এছাড়া আরও ২ জন আছে। এই কয়েকজন মিলেই ঘোরাঘুরি করলাম। এই যে দেখেন, এই ফুলগুলো দিয়েই সম্পূর্ণ রিসর্ট সাজানো। তো আমি এবার ফুলটা একটু হাত দিচ্ছিলাম। আমার ছেলে মেয়ে নিষেধ করছিল, ফুলে হাত দিও না, ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। আমি তখন বুঝতেই পারিনি কি বলছে। সত্যি কথা বলতে ততক্ষণও কিন্তু আমি লক্ষ্যই করিনি। এরপর দেখলাম বিভিন্ন জায়গায় লেখা, ফুলে হাত দেওয়া যাবে না, ফলেও হাত দেওয়া যাবে না, তাহলেই ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। তো কি আর করার ভাই, না দিলাম ওই ফুলে হাত। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। এটা কিন্তু সেই সোজা রাস্তাটাই, যে রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। মানে ওই যে একটা মাঠ দেখিয়েছি, এটা হচ্ছে আরেকটা মাঠ। এই দুটো মাঠই আছে। এই মাঠের মধ্যে দেখার মতো শুধু ওই যে দেখতে পাচ্ছেন দূরে লেখা ঠিকানা, এই ঠিকানায় এসেছি। তো যাই হোক, এসে যেহেতু পড়েছি, মাঠটাও একটু প্রদক্ষিণ করে নিই। ঘুরতে ঘুরতে মাঠটাও কিন্তু সম্পূর্ণ ভ্রমণ করে ফেলেছি। এক কথায় পায়ের ব্যথা নিয়ে একটু এক্সারসাইজ করলাম। এরপর গিয়েছিলাম সেই দোকানটাতে, মানে যেখানে কফি কর্নার রয়েছে বা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন, আমার কাছে তো এটাকে কিছুই মনে হয় না। যাওয়ার পরে দেখলাম যে গলা কাটার জন্য এরা থাকলে আর কিছুরই প্রয়োজন নেই। একটু মেনু কার্ডটার দিকে তাকালেই বুঝতে পারবেন। ১ কাপ কফি খেতে হলে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে ৫৫০ টাকা। আর যে পেস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এই পেস্ট্রিটা কিনতে হয়েছে ২৫০ টাকা দিয়ে। আমি একটা কাঁচা আমের গ্রিন ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, সেটার জন্য আমাকে বিল করতে হয়েছে ৪০০ টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলেও কেউ কখনো ভুলেও এখানে কিচ্ছু খেতে যাবেন না। যদি আপনার অগণিত টাকা থাকে তাহলে খেতে পারেন। সেক্ষেত্রে আপনি টাকা উড়ানোর জন্য এখানে এসে কিছু খেতেই পারেন। তো যাই হোক, আমি তো এসে এভাবেই ধরা খেয়েছি। অবশেষে ঘুরে ফিরে বাসায় ফিরেছি। কিছু তো করার নেই। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কখন আমাদের এক ঘর থেকে অন্য ঘরে যেতে ১ ঘন্টা সময় লাগে। এখানে ধাঁধার উত্তর হবে ক্লাসরুম। গত পর্বের ধাঁধার সঠিক উত্তর কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারিনি। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন সাগর শুধু গরমের দিনেই দেখা যায়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।